ফার্টিলাইজেশন এবং ইমপ্লান্টেশন এটা আমাদের আলোচনার টপিক। আসলে আমি শুরুতে কিছু বেসিক কথা বলতে চাই। আমরা যখন গাইনি পড়ে আসছি, আমরা অ্যানাটমি নিয়ে জানি যে এটা যদি ইউটেরাস হয়, এখানে যদি সার্ভিক্স হয় এবং এখান দিয়ে যদি ভ্যাজাইনা হয়, এবং তোমরা জানো যে দুই সাইডে ফেলোপিয়ান টিউব থাকবে এবং ফেলোপিয়ান টিউবের বেশ কিছু পার্ট থাকে আমরা জানি। তো বেশ কিছু পার্ট থাকে, সেগুলো নিয়ে আমরা কথা আগে বলে আসছি। তারপরে এখানে একটু একটু বলি যে একেবারে ভিতরের দিকে যেখানে কর্ণ দিয়ে ঢুকে গেছে এই পার্টটাকে আমরা বলি হচ্ছে, এই পার্টটাকে আমরা বলি ইন্টামুরাল পার্ট। তার বাদে বাকি পার্ট এখান দিয়ে থাকে ইসমাস এবং এখান দিয়ে থাকে হচ্ছে অ্যাম্পুলা। সো এই অ্যাম্পুলা পার্টটা খুব ভালো হাইলাইটের জায়গা, দেখো অ্যাম্পুলা। সো এই অ্যাম্পুলা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা দেখবো একটু পরে যে ফার্টিলাইজেশন এখানে হয়। ফার্টিলাইজেশন মানে হচ্ছে মেল যে গ্যামেট এবং ফিমেল গ্যামেট এগুলোর যে মিলন হয় সেটা কিন্তু মানে স্পার্মের সাথে যে উসাইট, ম্যাচিউর উসাইট, সেটার যে মিলন সেটা কিন্তু অ্যাম্পুলাতে হবে এবং এই অ্যাম্পুলাটা এই জন্য ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে ফিমরিয়াল পার্ট। এখানে দিয়ে তো ওভারি থাকবে, ফর এক্সাম্পল ধরো ওভারিয়ান লিগামেন্টের সাথে এখান দিয়ে ওভারি অ্যাটাচড, সো এখান দিয়ে ওভারি অ্যাটাচড, তাহলে ওভারির ভিতরেই তো তৈরি হবে, ওভারি তো গোনার্স, ওভারির ভিতরে তো উসাইট, ম্যাচিউর উসাইটটা তৈরি হলো, সেটা পরবর্তীতে এই ফিমরিয়াল পার্টে হুট করে লাভ দিবে, ফিমেরিয়াল পার্টে আসবে, ফিমেরিয়াল পার্ট থেকে এটা আস্তে আস্তে যাইতে থাকবে এবং যখন এই অ্যাম্পুলার রিজনটাতে আসবে, অ্যাম্পুলার রিজনটাতে এসে এরা হচ্ছে স্পার্মের জন্য ওয়েট করবে। এখন দেখো স্পার্ম যেটা হবে এই ভ্যাজাইনার ভিতর দিয়ে, ভ্যাজাইনাল ক্যানেলের মধ্যে দিয়ে স্পার্মটা আস্তে আস্তে উপরে অ্যাসেন্ড করবে সার্ভিক্স হয়ে, এটা ইউটেরাসে আসবে, ইউটেরাসে এসে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে যাবে। তাহলে কি হলো, এখান দিয়ে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে কিন্তু এরা যাইতে থাকবে, যাইতে 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 এখানে যে ওয়েট করতেছিল, এই যে কোথায় এখান দিয়ে যে ওয়েট করতেছিল, সো এখানে এসে স্পার্মটা কি করলো, মিলিত হইলো। সো এই জায়গাটাতে কি হইলো, আলটিমেটলি ফার্টিলাইজেশন হইলো। সো এটাকে বলি আমরা ফার্টিলাইজেশন, অর্থাৎ মেল আর ফিমেল যে গ্যামিট আছে এদের মধ্যে মিলন হইলো, জাইগোট ফর্মেশন করলো এবং এটা পরবর্তীতে আস্তে আস্তে দেখা যায় পরবর্তীতে কিন্তু এটা কি করবে, আস্তে আস্তে আবার এদিকে আসবে, এদিকে এসে ইউটেরাসের মধ্যে আসবে। ইউটেরাসের মধ্যে যে অ্যান্ডোমেট্রিয়াম আছে, এই অ্যান্ডোমেট্রিয়ামটা তে যায় এরা কি করবে, অ্যান্ডোমেট্রিয়ামে যায় এরা হচ্ছে ইমপ্লান্টেড হবে। তো ইমপ্লান্টেড হবে এবং যখন ইমপ্লান্টেড হয় তখন কিন্তু অ্যান্ডোমেট্রিয়ামকে আর আমরা অ্যান্ডোমেট্রিয়াম বলি না, সেটা আমরা একটা নাম দিই, সেটাকে আমরা বলি ডেসিডুয়া। ডেসিডুয়া, অ্যান্ডোমেট্রিয়ামের নাম হয় যে ডেসিডুয়া, ঠিক আছে। তখন ডেসিডুয়ার আমরা লেয়ারগুলোর আলাদা আলাদা নাম আছে, ডেসিডুয়া বেজালিস, ডেসিডুয়া ক্যাপসুলারিস, তারপর ডেসিডুয়া প্যারাইটালিস, তিনটা ডেসিডুয়া বেজালিস, ক্যাপসুলারিস, প্যারাইটালিস, এগুলো নিয়ে আমরা কথা বলবো। সো তার মানে কি, ডেসিডুয়া মানে হচ্ছে যখন ইমপ্লান্টেড হয়ে যায় তারপরে যে অ্যান্ডোমেট্রিয়ামের নাম সেটা ডেসিডুয়া। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি যে আমরা ইমপ্লান্টেশন ফার্টিলাইজেশনে বেসিক একটা কথা জানলাম। এখন দেখো আমাদের বেশ কিছু বিষয় জানতে হবে, যে ক্যাপাসিটেশন একটা আমরা অনেক জায়গায় পাবো, এটা মানে কি, এটা মানে হচ্ছে স্পার্ম যখন ফার্টিলাইজিং করতেছে, মানে ওভারটাকে বা ম্যাচিউর যে সাইট আছে সেটাকে যখন ফার্টিলাইজার করবে, যেই প্রসেসের মাধ্যমে করতেছে সেটাকে আমরা বলি, মানে এই যেই প্রসেসের মাধ্যমে ক্যাপেবল হয়। সো ক্যাপাসিটেশন মানে কি, ক্যাপেবল। সো অ্যাকচুয়ালি করার প্রসেসটাকে না, কারণ ফার্টিলাইজ করার প্রসেসটাকে তো আমরা ফার্টিলাইজেশন বলবো, বাট যেই প্রসেসের ক্যাপাবেলটা হয় স্পার্মগুলো, সেটাকে আমরা ক্যাপাসিটেশন বলতেছি। এবং এটা ফিমেল রিপ্রোডাক্টিভ, মানে আমরা জানি ক্যাপাসিটেশন প্রসেসটা ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টেই হবে। এবং দেখা যায় যে মেইনলি এরা সার্ভিক্সে থাকা অবস্থায় যখন এরা অ্যাসেন্ড করতে থাকে, আস্তে আস্তে ভ্যাজানের মধ্যে যে সার্ভিক্সে যায় স্পার্মগুলো, তখন আস্তে আস্তে এই প্রসেসটা শুরু হয় ক্যাপাসিটেশন, আস্তে আস্তে কিন্তু পরবর্তীতে ফেলোপিয়ান টিউবে হচ্ছে মেইনলি এই ক্যাপাসিটেশন প্রসেসটা হয়। আর 6 থেকে 8 ঘন্টা এদের ওভারঅল স্পার্মের সময় লাগে ক্যাপাবল হইতে ক্যাপাসিটেশনের জন্য। এবং যদি এমন হয় যে ইনভিট্রো, ইনভিট্রো মানে কি, মানে বডির বাহিরে, ঠিক আছে, বডির বাহিরে হচ্ছে মানে যে যখন আইভিএফ করা হয়, আইভিএফ ইনভিট্রো ফার্টিলাইজেশন, তো তখন কিন্তু দেখা যায় যে ওই টাইমে 2 ঘন্টার মতো ক্যাপাসিটেশন সময় লাগে, অত সময় লাগে না। এখন বেশ কিছু সিকোয়েন্স অফ ইভেন্টস আমাদের কিন্তু জানা থাকা লাগবে। যেমন ধরো ফার্স্টে ক্যাপাসিটেশন হবে, মানে স্পার্মটা যখন ঢুকলো তখন এটা কিন্তু ক্যাপাসিটেশন হইতে হবে। আর ক্যাপাসিটেশন যদি হয় তাহলে স্পার্মগুলো হাইপার মোটাইল হয়, অর্থাৎ এরা ফিলোপিয়ান টিউবে যেহেতু যাইতে হবে, তাই সার্ভিক্স, ইউটেরাস এগুলো পার হয়ে ফিলোপিয়ান টিউবে ঢুকবে এবং অনেক বেশি মোটিলিটি থাকবে চলাচলের জন্য। এবং স্পার্ম কিন্তু জোনা পেলুসিডার সাথে এরপরে বাইন্ড করবে। সো জোনা পেলুসিডা কি, এই জিনিসটা ইম্পর্টেন্ট। দেখো এরা ধরো কই পৌঁছে গেছে, এটা হচ্ছে অ্যাম্পুলাতে পৌঁছে গেছে, ফিলোপিয়ান টিউবের অনেকগুলো নাম আছে তোমরা জানো। ফিলোপিয়ান টিউবকে আমরা ইউটেরাইন টিউবে বলে থাকি, ইউটেরাইন টিউব, যেহেতু ইউটারাসের সাথে কানেক্টেড থাকে কর্ণপার্টের সাথে। তো দেখো আমরা একটা জিনিস দেখবো যে সেকেন্ডারি যে সাইট, মানে যেটা হচ্ছে এটা আস্তে আস্তে আরেকটু ম্যাচিউর হয়ে পরবর্তীতে এরা হচ্ছে ফার্টিলাইজেশনের জন্য রেডি হয়। তো সেকেন্ডারি যে সাইট সেটা বেসিক কিছু স্ট্রাকচার থাকে একেবারে ভিতরের দিকে, এই যে যে পার্টটা আছে, অর্থাৎ দেখো এটার স্ট্রাকচার যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে মেইনলি, এটা তো সাইট, তো এটাকে কাভার করে হচ্ছে আছে উলেমা। সো এটাকে কাভার করে এটা হচ্ছে উলেমা। এবং
এই জায়গায় একটা ফাস্ট পোলার বডি হয়তো বা আছে, আর বাহিরে এই যে যে মাঝের জায়গাটা, এই মাঝের জায়গাটাকে আমরা বলতেছি পেরিভিটেলিন স্পেস, এটা আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না। আর এই যে যে লেয়ারটা লক্ষ্য করো, এই যে যে লেয়ারটা, এই যে যে লেয়ারটা ফাঁকা জায়গাটা, এই লেয়ারটাকে আমরা বলতেছি হচ্ছে জোনা পেলুসিডা। সো জোনা পেলুসিডা এটা ইম্পর্টেন্ট। সো জোনা পেলুসিডা আমরা দেখলাম, এবং সো তার মানে এটা হচ্ছে জোনা পেলুসিডা। আর এই যে বাইরে যে ছোট ছোট সেল দেখতেছো, এগুলোকে আমরা বলি কুমুলাস সুপুরাস। ঠিক আছে, এটা গেল। এখন জিনিসটা ইম্পর্টেন্ট যে যখন আসলে এই যে স্পার্মগুলো এভাবে তো মোটাইল থাকে এবং অনেকগুলো স্পার্ম এখানে আসবে, বাট এখান থেকে একটা স্পার্ম কি করবে, একটা স্পার্ম হচ্ছে এখানে যে অ্যাটাচ হবে, অ্যাটাচ হওয়ার পরে এটা জোনা পেলুসিডাকে পেনিট্রেট করবে। মানে এখানে বিষয়টা এমন যে মানে জোনা পেলুসিডাকে পেনিট্রেট করবে কিভাবে, আগে ফার্স্টে জোনা পেলুসিডার সাথে বাইন্ড করবে। যখন জোনা পেলুসিডার সাথে বাইন্ড করলো, ওই লেয়ারটার সাথে বাইন্ড করলো, তখন ওইখানে কিছু অ্যাক্রোজোমাল রিয়াকশন হয়। অ্যাক্রোজোমাল মানে হচ্ছে এই যে যে হেডটা থাকে, হেডের এখানে একটা ক্যাপ থাকে, তো এই ক্যাপের থ্রুতে এই জোনা পেলোসিডের সাথে একটা রিয়াকশন হয় অ্যাক্রোজোমাল, বিভিন্ন এনজাইম এখানে রিলিজ হয়, এবং এই এনজাইমের কারণে তো এনজাইমটা কি করে, জোনা পেলোসিডাকে ডাইজেস্ট করে ফেলে, এবং এনজাইমের মধ্যে যেমন হায়ালুরোনিডেস এই এনজাইম হচ্ছে রিলিজ করতে পারে অ্যাক্রোজোমাল, এটাকে আমরা অ্যাক্রোজোমাল রিয়াকশন বলি। সো এই যে জোনা পেলোসিডাকে এরা কি করতেছে, ডাইজেস্ট করে ফেলতেছে, নষ্ট করে দিতেছে এই লেয়ারটাকে, এর ফলে এরা ভিতরে ঢুকবে, সেটাকে আমরা অ্যাক্রোজোমাল রিয়াকশন বলি। এবং একটা সিঙ্গেল স্পার্ম বা একটা স্পার্মের হেড কি করবে, এরা উলেমার সাথে ফিউজ হবে। তো দেখো এরা ভিতরে ঢুকে এখন এই যে যে উলেমা ছিল, এই যে যে লেয়ারটা ছিল, এটার সাথে এবার ফিউজ হবে, এটার সাথে এবার এরা ফিউজ হবে, এবং ফিউজ যখন হবে এরপরে যে ঘটনাটা ঘটবে, এরপরে সেকেন্ড মিওটিক যে ডিভিশন আমরা বলছিলাম না, যে যখন আমরা গত ভিডিওটা দেখে আসবা যেখানে আমরা উজেনেসিস নিয়ে আলোচনা করছিলাম, তো উজেনেসিস আমরা বলছিলাম যে সেকেন্ড মিওসিসের স্টেজটাতে কিন্তু ওইখানে কি হয়ে থাকে, ওইখানে থেমে থাকে। তো ওই থেমে থাকা যে টাইমটা ছিল, মানে থেমে থাকার যে বিষয়টা ছিল, ওইটা এখন কি হবে, ওইটা কমপ্লিট হয়ে যাবে, আর থেমে থাকবে না। তো ফলে ফিমেল প্রোনিউক্লিয়াস বা ম্যাচিউর যে ওসাইট, সেটা এখন হলো, মানে দেখো ওসাইট কিন্তু আমরা বলি যে ওভুলেশনের টাইমে যে ওসাইটটা বের হয়, ওটা কিন্তু ম্যাচিউর থাকে না, ওটাকে আরেকটু ম্যাচিউর হইতে হবে, যেটাকে আমরা ফিমেল প্রোনিউক্লিয়াস বলি, আর একটা সেকেন্ড পোলার বডি তৈরি হয়। এবং এটা তো হইলো, এটা কখন হইলো, যখন স্পার্মটা আলটিমেটলি উলেমার সাথে লাগলো। এখন এরপরে কর্টিক্যাল রিয়াকশন নামে একটা রিয়াকশন হয়। এটা মানে হচ্ছে যে সাইটোপ্লাজম মানে সেকেন্ডারি ওসাইট, এই যে সেকেন্ডারি ওসাইটের সাইটোপ্লাজমে বিভিন্ন গ্রানিউলস থাকে। তো এই গ্রানিউলসের মধ্যে গ্রানিউলস দ্বারা বিভিন্ন সাবস্টেন্স রিলিজ হয়, ক্যালসিয়াম আদার সাবস্টেন্স। তো এই সাবস্টেন্সগুলো যখন রিলিজ হয়, তখন এগুলা জোনা রিয়াকশন নামে একটা রিয়াকশনকে স্টিমুলেট করে, অর্থাৎ জোনা পেলুসিডাকে অনেক বেশি হার্ডেনিং করে দিবে, জোনা পেলুসিডাকে হার্ডেনিং করে দিবে। হার্ডেনিং বলতে দেখো ডাইজেস্ট করে মানে জোনা পেলোসিডাকে ডাইজেস্ট করে স্পার্ম তো ঢুকছিল ভিতরে, বাট জোনা পেলোসিডা পুরাকে নষ্ট করে দিয়েছে এমন কিন্তু না। জোনা পেলোসিডাকে ডাইজেস্ট করে এখান দিয়ে ঢুকছে, বাট জোনা পেলোসিডা তো তখনও আছে, রাইট? সো সো জোনা পেলোসিডাকে তখন হার্ডেন করে দিবে, যাতে ভিতরে আর কিছু না ঢুকতে পারে, জোনা পেলোসিডাকে আর ডাইজেস্ট না করতে পারে অন্য কোনো স্পার্ম। তার মানে কি, এখানে খুবই ইম্পর্টেন্ট, একটা স্পার্মই কিন্তু ঢুকবে শুধু। তার মানে সেকেন্ডারি ওসাইটের মধ্যে একটা স্পার্মই, মানে একটা স্পার্ম এটার মধ্যে ঢুকতে পারতেছে, এবং ঢুকে ওটার সাথে কিন্তু ফার্টিলাইজেশন করবে। এখানে পলিস্পার্মি কিন্তু হয় না। তো পলিস্পার্মি প্রিভেন্টেড হয় কি দ্বারা, এটা অনেক সময় জিজ্ঞেস করে। এটা হচ্ছে কর্টিক্যাল রিয়াকশন এবং জোনা রিয়াকশন। জোনা রিয়াকশন মানে কি, হার্ডেনিং অফ জোনা পেলুসিডা। আর কর্টিক্যাল রিয়াকশন মানে হচ্ছে কর্টিক্যাল যে গ্র্যানুলসগুলো থাকে সেকেন্ডারি ওসাইটের সাইটোপ্লাজমে, সেখান থেকে কিছু সাবস্টেন্স রিলিজ হয়। সো আলটিমেটলি কর্টিক্যাল রিয়াকশনই জোনা রিয়াকশনকে স্টিমুলেট করে। এবং স্পার্ম ফার্টিলাইজেশনের সাইটে রিচ করতে 30 মিনিটের মতো সময় লাগে, মানে ইজাকুলেশনের পরে। অর্থাৎ ফিমেলের ভ্যাজানের মধ্যে যখন মেলটা ইজাকুলেশন করবে, তারপর 30 মিনিটের মতো টাইম লাগে সেটা হচ্ছে রিচ করতে। আচ্ছা, এবং মেল যে স্পার্ম সেটা মোটিলিটি অ্যাচিভ করে কোথায়, এপিডিডাইমিস, এটা আমরা জানি। মানে মেল যে জেনিটাল অর্গানগুলো ফার্স্টে তো টেস্টিস থেকে তৈরি হবে, তো টেস্টিসের পরে এপিডিডাইমিসে সেটা মোবিলিটি বা ম্যাচুরিটি, তারপরে মোটিলিটি এগুলো অর্জন করে। ম্যাচুরিটি অর্জন করে প্রক্সিমাল পার্টে, আর মোবিলিটি বা মোটিলিটি অর্জন করে ডিস্টাল পার্টে। আচ্ছা, আর স্পার্ম হচ্ছে হাইপার মোটিলিটি অর্জন করে যখন ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে যায়, তখন হাইপার মোটাইল হয়ে যায় এবং ক্যাপাসিটেশন হয়। আচ্ছা, এখন আসো যে জোনা পেলুসিডা, এরা হচ্ছে একটা অ্যাসিলুলার, এখানে কোনো মানে কোনো সেল নাই, বাট একটা মেমব্রেনের মতো, এরা গ্লাইকোপ্রোটিন লেয়ারের তৈরি, এবং এটা মেনলি পলিস্পার্মি, যাতে একটার বেশি স্পার্ম প্রবেশ না করতে পারে, সেটা কিন্তু এরা প্রিভেনশনে হেল্প করে। ফার্টিলাইজেশনের কথা যদি বলি, দেখো মেল যে প্রোনিউক্লিয়াস এবং ফিমেল প্রোনিউক্লিয়াস, অর্থাৎ মেল যে জাইগোট স্পার্ম, যেটা হচ্ছে ম্যাচুর মানে ঠিকঠাক একটা স্পার্ম, এবং একটা ফিমেল প্রোনিউক্লিয়াস বা একটা ম্যাচুর ওসাইট, এরা কিন্তু যখন কম্বাইন হবে এগুলার তখন জাইগোট তৈরি করবে, এবং জাইগোট একটা ডিপ্লয়েড। ঠিক আছে, এটা আমরা জানি। C40, আর এটা হচ্ছে 23 মানে হ্যাপ্লয়েড, এবং এটা অ্যাম্পুলা অফ ফেলোপিয়ান টিউবে হবে। এবং ফার্টিলাইজেশন সাধারণত মানে যেই দিন ওভুলেশন হয়, একটা ফিমেলের যখন ওভুলেশন হয়, ধরো আমি ধরলাম একটা ফিমেলের মেনস্ট্রুয়াল সাইকেল 28 দিনে, তাহলে আমি চিন্তা করে নিলাম তার ওভুলেশন হচ্ছে 14তম দিনে। ঠিক আছে, অর্থাৎ 14তম দিনে এই সেকেন্ডারি ওসাইট মানে এটা হবে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট কথা আমি বলে আসি, যে নর্মালি আমি যখন একটা বলতে হবে একটা মহিলার মেনস্ট্রুয়াল সাইকেল নর্মালি কথা আমরা বলি কিন্তু 21 থেকে 36 দিন,
অর্থাৎ এটা হচ্ছে একটা রেঞ্জে, বাট আমরা বলি অন অ্যান অ্যাভারেজ আইডিয়ালি 28 দিন একটা সাইকেল আমরা চিন্তা করি। তার মধ্যে 14তম দিন ওভুলেশন হলো। এখন ওভুলেশন হওয়ার পরে যখন ওসাইটে রিলিজ হলো তখন কিন্তু সেটা 24 ঘন্টা মোটামুটি সার্ভাইভ করতে পারে, বা 24 ঘন্টা এটা কোথাও কোথাও বলা হয় 24 থেকে হয়তো বা 36 ঘন্টা বা 48 ঘন্টা এরা ঠিকঠাক থাকতে পারে, বাট আমরা 24 ঘন্টায় ধরে রাখি। যেটা কিন্তু 24 ঘন্টা এদের লাইফ স্পান থাকে বা ফার্টিলাইজেবল স্পান থাকে, এরপরে আর ফার্টিলাইজ হইতে পারবে না সেকেন্ডারি ওসাইটটা। সো এই জন্য 24 ঘন্টা, তার মানে কি যেই দিন হচ্ছে ওভুলেশন হয় ওই দিনই কিন্তু ফার্টিলাইজেশন হইতে হবে, ব্যাপারটা এরকম আর কি। বা মাঝে মধ্যে দেখা যায় ওর 1-2 দিন পরেও মানে ফার্টিলাইজেশন একদিন পরেও হয়তো বা মানে মানে সরি ওভুলেশন একদিন পরে হয়তো বা ফার্টিলাইজেশন হইতে পারে, কারণ 24 ঘন্টার বেশিও সার্ভাইভ করলেও করতে পারে কোনো কোনো ক্ষেত্রে। আচ্ছা, এবং আর একটা বিষয় হচ্ছে যে বাট ইন ভিট্রো ফার্টিলাইজেশন যখন করা হয় তখন জানো যে তোমরা একটা বাহিরে ল্যাবে আমরা ফার্স্টে কি করি, ওসাইট রিট্রাইভ করি, অর্থাৎ ফিমেলের থেকে আমরা ওসাইটটা বাইর করে নিয়ে আসি, এবং তারপরে মেইনলি ডে অফ ওভুলেশনের দিনই তো আমরা ওসাইটে রিট্রাইভ করি, এবং সেই দিন আমরা ফার্টিলাইজেশন করে ফেলার ট্রাই করি। হ্যাঁ, মেল স্পার্ম তো আমরা কালেক্ট করে রাখি, সেগুলোকে একটা পেট্রি হিসেবে একটা জায়গায় আমরা হচ্ছে ফার্টিলাইজেশন করে ফেলার ট্রাই করি। এখন তো জাইগোট ধরো ফরমেশন হয়ে গেল, তো 30 মিনিট পরে মানে সরি 30 ঘন্টা পরে, নট 30 মিনিট, মানে ইজাকুলেশনের 30 মিনিট পরে এটা হচ্ছে ফার্টিলাইজেশন হইতে যাবে, মানে স্পার্মগুলা ফেলোপিয়ান টিউবে চলে যাবে, এবং তারপরে হচ্ছে গিয়ে ফার্টিলাইজেশন হইলো, জাইগোট ফরমেশন হইলো, এবং এরপরে টু সেল মানে টু সেল জাইগোট, অর্থাৎ জাইগোটটা 2 সেল ফর্মে গেল, এরপরে 4 সেল জাইগোট হবে, এরপরে 8 সেল জাইগোট হবে, এরপরে 16 সেল জাইগোট হবে। সেরকম বিভিন্ন ফর্ম কিন্তু থাকে, বিভিন্ন সেল থাকে। সো এই যে 16 সেল ফর্মটা, এটাকে আমরা বলি মরুলা, খুব ইম্পর্টেন্ট মরুলা। সো এই টার্মটা ইম্পর্টেন্ট, মরুলা বলি আমরা। হ্যাঁ, এখন ধরো কোনো কারণে এমন হইলো যে যখন আসলে স্পার্ম বা ওসাইট এগুলা ফেলোপিয়ান টিউবের মধ্যে তো ফার্টিলাইজেশন করতেছে। ফেলোপিয়ান টিউব আমরা জানি এখানে কি থাকে, সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম থাকে, সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। এখানে কিছু সিক্রেটরি সেলও থাকে, কলামনার এপিথেলিয়াম। সো এখানে সিলিয়া থাকবে, এটা আমরা বুঝতে পারলাম। সিলিয়া থাকবে, এর সিলিয়ার কারণেই অ্যাকচুয়ালি মুভমেন্ট হবে, এবং এখানে ফেলোপিয়ান টিউব কিন্তু পেরিস্টালসিস, অর্থাৎ মুভমেন্ট হয় ফেলোপিয়ান টিউবে। সো মুভমেন্টের কারণেই তো ধরো এই ফেলোপিয়ান টিউব, সো মুভমেন্টের কারণেই তো কিন্তু এখান দিয়ে যে ধরো ফর এক্সাম্পল ও সাইটটা যে মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, বা জাইগোট ফরমেশন হয় সেটা যে এক জায়গা থেকে আরেক জায়গায় আসবে ইমপ্লান্টেশনের জন্য, তো সেটা কিন্তু এই সিলিয়া মুভমেন্ট, তারপরে এই যে পেরিস্টালসিস, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো যদি কোনো কারণে কমে যায় বা অ্যাবসেন্ট থাকে, তাহলে বা টিউবে কোনো কারণে ব্লকেজ হয়েছে হয়তো, বা কোনো একটা অ্যাডিশন ফরমেশনের কারণে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা সেলপেনজাইটিস, এরকম বিভিন্ন কারণে হয়তো বা অ্যাডিশন ফরমেশন হতে পারে, বিভিন্ন ব্যান্ড তৈরি হতে পারে এখানে, এবং সেখানে একটা অবস্ট্রাকশন তৈরি হয়েছে, বন্ধ হয়ে গেছে টিউবটা, তখন সেখানে মরুলা কিন্তু আর ফেলোপিয়ান মানে মরুলা কিন্তু ফেলোপিয়ান টিউবে ইমপ্লান্টেড হয়ে যায়। দেখো মরুলা যখন তৈরি হলো এই 16 স্টেজ, এটা কি করবে, এরা হচ্ছে ফেলোপিয়ান টিউব ছেড়ে ইউটেরাসে যাবে। সো এই মরুলা বা 16 সেল যে স্টেজটা, এটাই কিন্তু ইউটেরাইন ক্যাভিটিতে যায়, এবং ইউটেরাইন ক্যাভিটিতে যায় এরা হচ্ছে ইমপ্লান্টেড হইতে চায়। ঠিক আছে, তো হাই চান্স অফ একটোপিক প্রেগনেন্সি কখন হবে, যখন মানে, এবং একটোপিক প্রেগনেন্সি মানে কি, ইউটেরাইন ক্যাভিটি বাদে যখন অন্য কোথাও, যেমন ধরো ফেলোপিয়ান টিউবেই ইমপ্লান্টেশন হয়ে গেল, তো তখন কিন্তু সেটা একটোপিক প্রেগনেন্সি। এবং ইমোটাইল সিলিয়া সিনড্রোম, যেটাকে আমরা কার্টেজেনার সিনড্রোম বলি, ঠিক আছে, এই সিনড্রোমটা যেখানে সিলিয়া মোটাইল থাকে না, ইমোটাইল হয়ে যায়, এই পার্সনটার কার্টেজেনার সিনড্রোম যাদের থাকে তাদের ব্রোঙ্কিয়াকটিসিস, মানে লাঙের যে ডিজিজ, তারপর হচ্ছে সাইটাস ইনভার্সাস, মানে সব অর্গান ভিসরাগুলা অপোজিট সাইডে চলে যায়, হার্ট রাইট সাইডে পাওয়া যাবে, লিভার লিভার হচ্ছে লেফট সাইডে পাওয়া যাবে, সেরকম হয়ে যায় আর কি। বা হচ্ছে টিউবের ইনসাইড যদি অ্যাডিশন হয়, যেমন পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, সেলপেনজাইটিস, এগুলা। তারপরে কন্ট্রাসেপটিভের যদি ফেলিওর হয়, মানে নর্মালি আমরা জানি প্রজেস্টেরন কন্টেনিং যে পিলগুলা থাকে সেগুলা তো কন্ট্রাসেপশন দিবে, বাট ধরো এমন হইলো যেটা ফেল করলো, তো আমরা এটা মেনলি ফেল করে ধরো প্রজেস্ট্রন যে ইফেক্টটা, প্রজেস্ট্রন কি করে, স্মুথ মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে কিন্তু কিছুটা কাজ করে। তো দেখা যাইতে পারে যেটা কিন্তু ওই জায়গায় পেরিস্টালসিসকে কমাই দিতে পারে ফেলোপিয়ান টিউবে। সো এটা কিছুটা কন্ট্রিবিউট বা রোল প্লে করলেও করতে পারে, কিন্তু হচ্ছে যদি ফেইলিওর হয় আর কি কন্ট্রাসেপশন। আচ্ছা, মরুলা হচ্ছে ইউটেন ক্যাভিটিতে মুভ করবে, এবং এরা ইউটেন ক্যাভিটিতে যাবে টিউবের পেরিস্টালসিস এবং সিলিয়ার মুভমেন্টের কারণে। এখন তৃতীয় যে দিন, ঠিক আছে, ফার্টিলাইজেশনের তৃতীয় দিন, মানে 3 দিনের মধ্যে 3 দিন এরা ফেলোপিয়ান টিউবেই থাকবে, 3 দিন এরা ফেলোপিয়ান টিউবে থাকবে, এবং সিক্রেটরি যে সেলগুলো থাকবে ফেলোপিয়ান টিউবে সেখান থেকে এরা নিউট্রিশন নিবে। তার মানে কি, মরুলা ফর্মেশন 3 দিন পর্যন্ত এরা ফেলোপিয়ান টিউবে আছে। চতুর্থতম দিনে এরা কি করবে, এরা হচ্ছে ইউটেন ক্যাভিটিতে ইন্টার করবে। সো এই দিনগুলো ইম্পর্টেন্ট, এটা 16 সেল স্টেজে, মরুলা স্টেজে এরা হচ্ছে কি করবে, ইউটেন ক্যাভিটিতে ইন্টার করবে। এবং আলটিমেটলি দেখো, যেহেতু আমরা বলছি 14তম দিনে ফার্টিলাইজেশন হয়েছে, মানে তখন ওভুলেশন হয়েছে তখনই ফার্টিলাইজেশন হয়েছে, তার মানে কি 18তম দিনে হচ্ছে তারা, মানে ম্যাস্ট্রাল সাইকেল, একটা মহিলা ম্যাস্ট্রাল সাইকেলে 18তম দিনে যখন ফার্টিলাইজেশন হলো, সেই সাইকেলে 18তম দিনে কিন্তু তারা 4th ডে আফটার ফার্টিলাইজেশন, মানে 18তম দিন অফ দ্য সাইকেল, সেই জিনিসগুলো কিন্তু কনফিউজ করা যাবে না।
ঠিক আছে। এখন ধরো চতুর্থতম দিনে ইউটেন ক্যাভিটিতে গেল, এখন ফিফথ দিনে মানে ফার্টিলাইজেশনের ফিফথতম দিনে জোনা জোনা যে পেলুসিটা ছিল সেটা হচ্ছে লস্ট হয়ে যাবে বা সেটা হ্যাচিং হয়ে যাবে। সো সেটা লস হয়ে যাবে, সেটাকে আমরা হ্যাচিং বলি। তো এই লেয়ারটা চলে গেল এবং মরুলার ভিতরে এই যে 16 সেল স্টেজ, এই 16 সেল স্টেজে কি করবে, ফ্লুইড ইন্টার করবে এবং ফ্লুইড যখন ইন্টার করবে সেটাকে আমরা ব্লাস্টোসিস্ট বলি। ঠিক আছে, ব্লাস্টোসিস্ট। এবং এটা মনে রাখবা ব্লাস্টোসিস্ট যে ফর্মটা, এটাকে যখন আমরা ইউএসজিতে দেখি, আলট্রাসোনোগ্রাফিতে দেখি, তখন এটাকে আমরা জেস্টেশনাল স্যাক বলি, জেস্টেশনাল স্যাক স্যাক। ঠিক আছে, ওকে ফাইন। এখন দেখো যে আমরা ইমপ্লান্টেশনের বিষয়ে কিছু কথা বলি, যে ব্লাস্টোসিস্ট যখন যেটা হইলো তৈরি, ফ্লুইড ঢুকে ওয়াটার ঢুকে, সেটা অ্যান্ডোমেট্রিয়ামে অ্যাটাচমেন্ট হবে এবং সিক্সথ যে ডে ফার্টিলাইজেশনের পরে, যেটা হচ্ছে সাইকেলের 20তম দিন মেনস্ট্রুয়াল সাইকেলের, তখন হচ্ছে মেইনলি এটা হবে ব্লাস্টোসিস্টে অ্যান্ডোমেট্রিয়ামে অ্যাটাচ হবে। এটা ইম্পর্টেন্ট। এখন ইমপ্লান্টেশন উইন্ডো নামে একটা টার্ম আছে। এটা মানে হচ্ছে যে 20 থেকে 24তম দিন সাইকেলের, মেনস্ট্রুয়াল সাইকেলের এই দিনগুলোতে, মানে ধরো 6 থেকে 10তম দিন যেটা আর কি, মানে ফার্টিলাইজেশনের পরে, এই টাইমটাতে দেখা যায় অ্যান্ডোমেট্রিয়াম বা ইউটেরাস, এই অ্যান্ডোমেট্রিয়াম বা ইউটেরাস ব্লাস্টোসিস্ট এর কে ইমপ্লান্ট করার জন্য সব থেকে বেশি পারফেক্ট থাকে। ঠিক আছে, মানে এই দিনগুলোর মধ্যেই হয়তোবা ব্লাস্টোসিস্টটা অ্যাকচুয়ালি অ্যান্ডোমেট্রিয়াম ইমপ্লান্টেশন হবে। আলটিমেটলি ইমপ্লান্টেশন কি হয়, অ্যান্ড ব্লাস্টোসিস্ট টেস্টটা কিন্তু ইমপ্লান্টেশন হয়, খুব ইম্পর্টেন্ট। অ্যান্ডোমেট্রিয়ামের মধ্যে ইউটেরাইন ক্যাভিটিতে গেল ফার্স্টে, যাওয়ার পরে অ্যান্ডোমেট্রিয়ামের মধ্যে ইমপ্লান্টেশন হবে। ঠিক আছে, আর ইমপ্লান্টেশন সাধারণত হিউম্যানের ক্ষেত্রে, ধরো এই যে ফর এক্সাম্পল এই যে ইউটেরাস, এখানে হচ্ছে ইউটেরাইন ক্যাভিটি। এখন ইউটেরাইন ক্যাভিটির মধ্যে ইউটেরাইন ক্যাভিটি, এই যে অ্যান্ডোমেট্রিয়াম, আমি হচ্ছে এই কালারটা দিয়ে অ্যান্ডোমেট্রিয়ামকে বোঝাচ্ছি, ইউটেরাইন ক্যাভিটি, এখানে অ্যান্ডোমেট্রিয়াম আছে। এখন এই যে যে এটার মধ্যে যে আসলো ফেলোপিয়ান টিউবে, এইখানে ফেলোপিয়ান টিউব আছে এবং ফেলোপিয়ান টিউব থেকে এখানে ধরো আসলো, তা আসার পরে ওই মরুলা স্টেজটা কিন্তু দেখা যায় এই অ্যান্ডোমেট্রিয়ামের ভিতরে ডিপে হচ্ছে এরা ইমপ্লান্টেশন হয়, মানে সুপারফিশিয়ালি না হয়, এরা ডিপে হয়। ঠিক আছে, মোটামুটি ডিপে ইমপ্লান্টেশনটা হয়, ভিতরের দিকে অ্যান্ডোমেট্রিয়ামের ভিতরে ঢুকে যায়। সো এটাকে আমরা বলেছি ইন্ট্রাস্টেশিয়াল ইমপ্লান্টেশন। ঠিক আছে, এটাই মেইনলি হয় সাধারণত। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ইমপ্লান্টেশনের টাইমে ব্লিডিং যদি হয়, ঠিক আছে, কিছুটা ব্লিডিং হইলো, তো সেটাকে আমরা প্লাসেন্টাল বা হার্টম্যান সাইন বলি। এরকম বেশ কিছু টার্মিনোলজি একটু জেনে রাখতে পারো। যে ইমপ্লান্টেশন হয় সেটার নাম ইন্টারস্টিশিয়াল ইমপ্লান্টেশন, এবং এখানে যে ইমপ্লান্টেশন টাইমে যদি ব্লিডিং হয় সেটাকে আমরা প্লাসেন্টাল বা হার্টম্যান সাইন বলি। ঠিক আছে, আর আমরা প্রেগনেন্সি মানে এই টাইমে যদি আমরা ইউএসজি করি, আলট্রাসোনোগ্রাফি করি, তাহলে আমরা কিন্তু জেস্টেশনাল স্যাক দেখতে পাবো। জেস্টেশনাল স্যাক মানে হচ্ছে ওই যে মানে ব্লাস্টোসিস্ট যে স্টেজটা, এটাকে আমরা জেস্টেশনাল স্যাক বলি। সেক্ষেত্রে আমরা মাঝখান দিয়ে এইভাবে কালো কালো পাবো। আমি আরে বলে আসছি, ইউএসজিতে কালো কালো মানে হাইপার ইকোইক একটা এরিয়া পাবো এবং সারাউন্ড করে একটা ইকোজেনিক রিম থাকবে। হ্যাঁ, সো এরকম কিন্তু আমরা পাবো। হ্যাঁ, এরকম। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যখন ইমপ্লান্টেশন হয়ে গেল তখন সেটাকে আমরা ডেসিডুয়া বলি, অ্যান্ডোমেট্রিয়ামকে। আর আমরা কিন্তু অ্যান্ডোমেট্রিয়াম বলি না, ডেসিডুয়া বলি। সো ডেসিডুয়ার মধ্যে আমরা এরকম ইমপ্লান্টেশন হওয়া অবস্থায় একটা ব্লাস্টোসিস কিন্তু দেখতে পারবো, যেটাকে আমরা জেস্টেশনাল স্যাক বলি। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, ইমপ্লান্টেশনের কিছু স্টেজ আছে, যে স্টেজ অফ অ্যাপোজিশন, স্টেজ অফ অ্যাডহেশন, মানে কাছে আসলো, তারপরে লাগলো, এবং এরপরে পেইন্টেড করে ভিতরে ঢুকে গেল ডিপে। তো এইগুলোর জন্য বিভিন্ন ফ্যাক্টর বা বিভিন্ন সাবস্টেন্স দায়ী থাকে। যেমন অ্যাপোজিশন করতে সিলেক্টিন দায়ী থাকে, অ্যাডিশন করতে ইন্টিগ্রিন দায়ী থাকে, এবং ইন্টিগ্রিনটা সব থেকে ইম্পর্টেন্ট ইমপ্লান্টেশনের জন্য। তারপরে স্টেজ অফ পেইন্টেশনে ম্যাট্রিক্স প্রোটিনেজেস এনজাইমগুলো কাজ করে। ঠিক আছে, সো এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টিগ্রিন। এখন আসো, ইমপ্লান্টেশন সাধারণত এক্সেন্ট্রিক হয়। এটা বলতে কি বুঝাইছি আমরা, অর্থাৎ দেখো এই যে ইউটেরাস, তো ইউটেরাসের মধ্যে যে কোনো এক সাইড ইমপ্লান্টেশন হবে, এই সাইডে অথবা এই সাইডে, যে কোনো এক সাইডে কিন্তু ইমপ্লান্টেশন হয়, আমরা জানি। তো এটা গেল। এখন আচ্ছা, এখন আসো যে আমরা ইমপ্লান্টেশনের এক্সাক্ট লোকেশন কোনটা, এটা নিয়ে পরে জানবো আমরা ভালো করে। আমরা জাস্ট জেনে রাখি যে ইমপ্লান্টেশন সাধারণত এক্সেন্ট্রিক হয়, মানে মাঝামাঝি তো হবে না, যে কোনো এক সাইডেই তো হবে। ওকে, এবং পিসকা স্যাক সাইন, হ্যাঁ, এরকম একটা সাইন আছে। এটা মানে হচ্ছে যে ইউটেরাসটা, গ্রোথ অফ ইউটেরাস আর্লি প্রেগনেন্সিতে কিন্তু অ্যাসিমেট্রিক্যাল হয়। এটার পিছনে কারণ হচ্ছে, যেহেতু ইমপ্লান্টেশনটা একটা সাইডে হচ্ছে, এই জন্য অ্যাসিমেট্রিক্যাল হবে, দুই সাইডে সমান্ত গ্রোথ হবে না। আর নর্মালি ইন্টিউটেন যে প্রেগনেন্সি, অর্থাৎ ইউটেরাসের মধ্যে প্রেগনেন্সি হয়েছে, সেক্ষেত্রে যে জেস্টেশনাল সেক বা ব্লাস্টোসিস, সেটা কিন্তু আমরা বলি ট্রু জেস্টেশনাল সেক, অর্থাৎ সেটা অলওয়েজ এক্সেন্ট্রিক্যালি থাকবে, যখন এক সাইডে থাকবে। বাট যখন ফেলোপিয়ান টিউব বা অন্য কোথাও, মানে ইউটেরাসের বাদে, ইন্টিউটেন প্রেগনেন্সি বাদে অন্য কোথাও প্রেগনেন্সি হচ্ছে, তখন কিন্তু সেটা মানে সেখানে আলাদা কেস থাকবে, সেগুলো নিয়ে আমরা পরে কিন্তু আলোচনা করতে থাকবো। এখন ডেসিডুয়ালাইজেশন মানে কি,
অ্যান্ডোমেট্রিয়ামটা যে ডেসিডুয়া হয়ে যায় ইমপ্লান্টেশনের পর, সেটাকে আমরা বুঝাইতেছি। এখন দেখো ডেসিডুয়ার বেশ কিছু লেয়ার আছে। মনে রাখবা এই যে ব্লাস্টোসিস্ট, এই ব্লাস্টোসিস্ট এখানে খুব ইম্পর্টেন্ট, যে ব্লাস্টোসিস্ট আর হচ্ছে ইউটেন ক্যাভিটি, এদের মাঝে যে একটা লেয়ার বা মাঝে যে লেয়ার ডেসিডুয়ার, এটাকে বলতেছি আমরা ডেসিডুয়া, ডেসিডুয়া ক্যাপসুলারিস, খুব ইম্পর্টেন্ট। তার মানে এটা ব্লাস্টোসিস্ট আর ইউটেন ক্যাভিটির মাঝে। এরপর আসো যে ব্লাস্টোসিস্ট আর ইউটেন ক্যাভিটির মাঝের কথা আমরা বলে ফেলছি। এর বাদে ডেসিডুয়া বেজালিস মানে হচ্ছে এই যে লেয়ারটা, এই যে লেয়ারটা, হ্যাঁ। সো এই লেয়ারটাকে বলতেছি আমরা ডেসিডুয়া বেজালিস, এবং এই ডেসিডুয়া বেজালিস যেটা, এটা হচ্ছে এখানে ফিউচার প্লাসেন্টা ফর্মেশন হয়। এবং আমরা প্লাসেন্টা নিয়ে আলাদা একটা ভিডিওতে কথা বলবো। প্লাসেন্টা ফর্মেশন হবে এবং আমাদের প্লাসেন্টার একটা ম্যাটার্নাল সাইড থেকে একটা ফিটাল সাইড থাকে। তো ফিটাল সাইডটা তৈরি হয় হচ্ছে এখান থেকে, অর্থাৎ ডেসিডুয়া বেজালিস থেকে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখো, কারণ আমরা একটু পরে দেখবো যে ফিটালটা তৈরি হয় কই থেকে, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু মানে এখান থেকে কিন্তু হচ্ছে ডেসিডুয়া বেজালিস থেকে কিন্তু ম্যাটার্নাল সাইড অফ প্লাসেন্টা এটা তৈরি হবে, এবং এখানে ফিউচারি প্লাসেন্টা কিন্তু তৈরি হয়। এবং ডেসিডুয়া প্যারাইটালিস অর্থাৎ বাকি যা আছে, অ্যান্ডোমেট্রিয়ামের বাকি যত অংশ আছে সেটাকে আমরা বলি ডেসিডুয়া প্যারাইটালিস, এবং রেস্ট অফ দ্য ডেসিডুয়া আর কি। ওকে ফাইন, এটা হচ্ছে একটা ট্রান্সভার্স সেকশন যেখানে দেখানো হয়েছে। সো সবসময় একটা কমন রুল মনে রাখবা, যে আমরা যখনই বলবো ব্লাস্টোসিস্ট আর হচ্ছে আমাদের যে ইউটেন ক্যাভিটি ট্রান্সভার্সলি কাটা হয়েছে, এই জন্য এরকম ছবি দেখা যাচ্ছে। এর মাঝে যা থাকবে এই মাঝ দিয়ে থাকবে হচ্ছে ডেসিডুয়া ক্যাপসুলারিস, ঠিক আছে। এই কথাটা এখানে ইম্পর্টেন্ট। ওকে, এখন আমরা চলে যাব যে জায়গাটা, আরেকটি ইম্পর্টেন্ট কথা এখানে বলে যাই যে ইউএসজি যখন আমরা করব তখন ডাবল ডেসিডুয়াল সেকশন একটা টার্ম আছে, সেটা মানে হচ্ছে যে এরকম দুইটা রিং এর মতো পাওয়া যাবে, ঠিক আছে। অর্থাৎ ডাবল ডেসিডুয়াল সেক্স সাইন এটাকে আমরা বলতেছি, এরকম কিন্তু আমরা দেখতে পারি কিছু ক্ষেত্রে। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা, যখন আসলে 14 থেকে 16 উইক অফ প্রেগনেন্সি থাকে, তখন একটা মহিলার দেখা যায় যে এই যে ধরো ইউটেন ক্যাভিটি, তো ইউটেন ক্যাভিটির মধ্যে এই যে ধরো হচ্ছে এই যে ইউটেন ক্যাভিটির মধ্যে ধরো খুব ডিপে, মানে এখানে আমি একটু ডেসিডুয়া টাকাই দেখা, অর্থাৎ অ্যান্ডোমেট্রিয়ামটা আমি দেখাইলাম এই যে। এখন ধরো এটার খুব ডিপ দিয়ে তো ফার্স্টে এখান থেকে ব্লাস্টোসিস ফর্মেশন হয়েছিল, এবং এটা পরবর্তীতে গ্রো করে করে এখানে আরো বড় হয়ে ইউটেন ক্যাভিটির মধ্যে এরকম হয়ে গেল। তাহলে এই যে ইউটেন ক্যাভিটির মধ্যে এভাবে আসলো, এবং এর ফলে যেটা হয় যে ব্লাস্টোসিস আর ইউটেন ক্যাভিটি এর মাঝে আমরা জানি কি থাকে, এর মাঝে থাকে হচ্ছে ডেসিডুয়া ক্যাপসুলারিস। সো তখন ডেসিডুয়া ক্যাপসুলারিস আর প্যারিটালিস এই দুটো খুবই ক্লোজার আসে, এরা কখনোর সাথে ফিউজ করে যায়, এবং পরবর্তীতে কিন্তু ইউটেন ক্যাভিটিকে পুরো অবলিটারেট করে দেয়, ইউটেন ক্যাভিটিকে অবলিটারেট করে দিবে। এবং মনে রাখবে এখানে জাস্ট একটা কথা, যে ডেসিডুয়া ক্যাপসুলারিস আর ডেসিডুয়া প্যারিটালিস এটা হচ্ছে ফিউজ হয়ে যায়, বেজালিসটা এখানে ফিউজ মানে এর সাথে ফিউজ হবে না। তো তখন আমরা বলি ইউটেন ক্যাভিটিটা অবলিটারেট হয়ে যায়, এবং 14 থেকে 16 উইকস অফ প্রেগনেন্সিতে এটা হয়। এই কথাটা মনে রাখবা। আর আরো বেশ কিছু টার্ম আমরা একটু এখানে জানি, যে যখন এমন হয় যে ধরো একটা স্পার্মের সাথে একটা মানে ম্যাচুর ওসাইট বা ওভা, এরা হচ্ছে ফার্টিলাইজেশন করলো, একটা জাইগোট ফর্মেশন করলো, এবং ওই একই সাইকেলে ভুলবশত, মানে আমরা নর্মালি জানি যে পলিস্পার্ম মানে জোনা পেলোসিডা হচ্ছে একটা স্পার্মের বেশি ঢুকতে দেয় না, বাট কোনো কারণে দুইটা স্পার্ম ঢুকে গেল, এবং ওই সাইকেলে দুইটা ওসাইটের সাথে হচ্ছে, মানে একটার মধ্যে দুইটা ঢুকছে এমন না, একটা সেকেন্ডারি ওসাইটের মধ্যে দুইটা স্পার্ম ঢুকতেছে এমন না, দুইটা আলাদা আলাদা এখানে হয়তো বা সেকেন্ডারি ওসাইট ম্যাচুর ওসাইট আছে, এবং সেগুলোর সাথে দুইটা স্পার্ম হচ্ছে এরকম করবে, এবং এরকম করার পরে সেম কয়টা একটা সেক্সুয়াল ইন্টারকোর্সের টাইমে এরকম হচ্ছে, এবং তখন আমরা বলি যে এটাকে ডাইজাইগোটিক টুইন প্রেগনেন্সি, এখানে টুইন হবে, এবং সেটাকে আমরা ডাইজাইগোটিক টুইন বলতেছি। আরো বেশ কিছু টার্ম আছে, আমরা যখন টুইন প্রেগনেন্সি পড়বো আমরা এগুলো নিয়ে ডিটেলসে জানবো। সুপার ফ্যাটেশন একটা টার্ম আছে, এটা সাধারণত হিউম্যানদের দেখা যায় না। এটা মানে হচ্ছে জাইগোটিক টুইনের সাথে একটু ডিফারেন্স হচ্ছে যে এখানে ধরো একবার সেক্সুয়াল ইন্টারকোর্স করলো এবং এখানে একবার প্রেগনেন্ট হইলো, অর্থাৎ ওভা আর হচ্ছে স্পার্মের সাথে ফার্টিলাইজেশন হইলো। আবার একবার প্রেগনেন্ট হওয়ার পরে সে আবারও সেক্সুয়াল ইন্টারকোর্স করছে কয়েকদিন পরই, তারপরে সে আবার প্রেগনেন্ট হয়েছে। সো একবার প্রেগনেন্ট হওয়ার পরে সে আবার প্রেগনেন্ট হইলো, সেইভাবে দুইটা বাচ্চা তার হইলো, মানে বিষয়টা এমন আর কি, দুইটা বাচ্চা হবে। সো এই কন্ডিশনগুলো কিন্তু ইউজুয়ালি হিউম্যানে দেখা যায় না, যদি আমরা থিওরিটিক্যালি পড়ি। তবে একটা জিনিস মনে রাখবা, সুপার ফ্যাটেশন যদি হিউম্যানে পসিবল হয়, সেটা অবশ্যই 14 থেকে 16 উইক্সের মধ্যে হইতে হবে, মানে প্রেগনেন্সির, ঠিক আছে। কারণ এরপরে কিন্তু আর পসিবল না, কারণ হচ্ছে তখন দেখা যায় যে ইউটেন ক্যাভিটিটা মানে 14 থেকে 16 উইক্স পরে কি হয়, ব্লাস্টোসিস্টে ইউটেন ক্যাভিটিটাকে অবলিটারেশন করে ফেলে, ডেসিডুয়া ক্যাপসুলারিস আর ডেসিডুয়া যে প্যারিটালিস থাকে সেগুলো হচ্ছে ফিউজ হয়ে যায়, ঠিক আছে। তো এরপরে কিন্তু আর পসিবল না। এখন ডেসিডুয়া যখন ফর্মেশন হইলো,
এটা মেইনলি এখানে যে হরমোনটা রেসপন্সিবল থাকে সেটা প্রজেস্টেরন, হ্যাঁ, কারণ আমরা জানি প্রজেস্টেরনের ফলে যেটা হয় যে এন্ডোমেট্রিয়ামে বিভিন্ন সিক্রেটরি চেঞ্জ হয়, মানে ডেসিডুয়ালাইজেশনের সময়, মানে যখন ডেসিডুয়ালাইজেশন হয়ে গেল, মানে ডেসিডুয়া তৈরি হলো এবং সেই টাইমে প্রজেস্টেরন হরমোনটা বেশ কাজ করে এখানে। আমরা জানি যে প্রজেস্টেরন খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে এখানে, এবং এখানে দেখা যায় যে প্রজেস্টেরন যখন থাকে, মানে কর্পাস লুটিয়াম, যেটা কর্পাস লুটিয়ামটা তো নর্মালি কি জানি কর্পাস অ্যালবিকান্স হয়ে যায়, ডিজেনারেট হয়ে যায়, বাট যখন একটা মহিলা প্রেগনেন্ট হয় তখন কিন্তু কর্পাস লুটিয়াম প্রজেস্টেরন রিলিজই করতে থাকে, এবং প্রজেস্টেরনটা প্রেগনেন্সি মেনটেন করার জন্য অনেক ইম্পর্টেন্ট। এরা সিক্রেটরি চেঞ্জ করে এবং এন্ডোমেট্রিয়ামটাকে থিকনেস বাড়িয়ে দেয় 10 থেকে 12 মিলিমিটার ধরে করে দিল। এবং এখানে খুব ইম্পর্টেন্ট হিস্টোলজিক্যাল ফাইন্ডিং হচ্ছে এস্ট্রোমাল ইডিমা আমরা পাই। কিন্তু এস্ট্রোমাল ইডিমা পাওয়া মানে হচ্ছে আমরা বুঝি যে এন্ডোমেট্রিয়ামটা বেশি থিক হয়ে গেছে, মোটা হয়ে গেছে, বাট একটা নন প্রেগনেন্ট ফিমেল তার কিন্তু সিক্রেটরি ফেজের টাইমে মাত্র 6 মিলিমিটার মতো হতে পারে, থিক হইতে পারে মানে আমাদের যে এন্ডোমেট্রিয়াম আছে, আমাদের তো না, মানে ফিমেলদের ক্ষেত্রে আর কি। আচ্ছা, এখন আসো যে ব্লাস্টোসিস্ট, যেটা এটা নিয়ে আমরা কথা বলবো। আলটিমেট ইমপ্লান্টেশন হচ্ছে যে হচ্ছে ব্লাস্টোসিস্টটা, মানে মরুলা থেকে যে ব্লাস্টোসিস্ট হয়েছিল ওয়াটার ঢোকার মাধ্যমে, সেই ব্লাস্টোসিস্ট আলটিমেটলি ফেট কি দেখো, ব্লাস্টোসিস্টের মধ্যে এই যে এখান থেকে কিছু সেল আছে, এই সেলগুলোকে আমরা বলেছে ইনার সেল মাস, এবং এই ইনার সেল মাস থেকে কিন্তু ইমব্রায়ো যেটা তৈরি হবে পরবর্তীতে, ইমব্রায়ো প্রপার, ইমব্রায়ো প্রপার আমরা বলি, এই ইমব্রায়ো প্রপারটা কিন্তু এই ইনার সেল মাস থেকেই তৈরি হবে। অপরদিকে ট্রোফোব্লাস্ট, বাকি এই যে এখান দিয়ে যে সেলগুলো আছে এগুলোকে আমরা বলি ট্রোফোব্লাস্ট, ইনার সেল মাসকে আমরা ইমব্রায়ো ব্লাস্ট বলি, ইমব্রায়ো ব্লাস্ট, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আলটিমেটলি আমাদের ইনার সেল মাস যেটা ইমব্রায়োব্লাস্ট, এটা অল থ্রি জার্মলার তৈরি করতে পারে এবং এখান থেকে ইমব্রায়ো প্রপারটা তৈরি হবে। আচ্ছা, আর যেটা ট্রোফোব্লাস্ট, এটা মেইনলি ফার্টিলাইজেশনের পরে 8তম দিনে এরা হচ্ছে এরা কি করবে, ট্রোফোব্লাস্টটা সিনসাইশিও ট্রোফোব্লাস্ট এবং সাইটোট্রোফোব্লাস্ট এইগুলাতে ডিভাইডেড হইতে পারে। তো সাইটোট্রোফোব্লাস্টটা নিয়ে পরে আসতেছি, শুরুতে সিনসাইটোট্রোফোব্লাস্ট নিয়ে কথা বলি। অ্যাকচুয়ালি এই সিনসাইটোট্রোফোব্লাস্টকে আমরা বলি হরমোন ফ্যাক্টর অফ প্লাসেন্টা। এদের থেকে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, মানে প্লাসেন্টার যে হরমোনগুলো, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, তারপর হচ্ছে হিউম্যান প্লাসেন্টার ল্যাক্টোজেন, সেরকম বিভিন্ন হরমোন কিন্তু রিলিজ হয়। প্লাসেন্টা নিয়ে যখন আমরা কথা বলবো তখন তো এগুলো বলবো আমরা। আর সাইটোট্রোফোব্লাস্ট যেটা, এটা ভিলাস ট্রোফোব্লাস্ট আর হচ্ছে এক্সট্রা ভিলাস ট্রোফোব্লাস্ট, এভাবে ভাগ করতে পারি। এক্সট্রা ভিলাস যে ট্রোফোব্লাস্ট সেটা হচ্ছে সাধারণত প্রেগনেন্সি ইন্ডিউস যে হাইপারটেনশন, পিআইএইচ, এটাকে প্রিভেনশনে এরা হেল্প করে। এক্সট্রা ভিলাস ট্রোফোব্লাস্ট আমরা যখন পিআইএইচ পড়বো তখন আমরা ডিটেলস সেটা জানবো, হ্যাঁ। সেটা এইগুলো যেহেতু ইন্ট্রোডাক্টিভ ভিডিও, আমরা জাস্ট এখানে বেসিক কিছু কথা মাথায় নিয়ে রাখি যেটা আমাদের পরবর্তীতে হেল্প করবে। আর ভিলাস যে ট্রোফোব্লাস্ট সেটা হচ্ছে ডেসিডুয়া বেজালিসের কাছে, এটা কি করে, এটা হচ্ছে কোরিয়ন ফন্ডোসাম, এটা ফরমেশন করে ভিলাইল স্ট্রাকচার। দেখো আমি যদি একটু দেখাই, দেখো লক্ষ্য করো যে আমরা বলছিলাম যে এটা হচ্ছে ইউটেন ক্যাভিটি আর এটা হচ্ছে আমাদের ব্লাস্টোসিস্ট অ্যাজ এ হোল। তো ব্লাস্টোসিস্ট আর ইউটেন ক্যাভিটি, এদের মাঝে এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এটাকে আমরা বলবো অবশ্যই ডেসিডুয়া বেজালিস, ঠিক আছে। এই জায়গাটাতে, এই জায়গাটাতে এরকম ভিলাইল স্ট্রাকচার হচ্ছে, ভিলাইল স্ট্রাকচার আমি যদি অন্য কালার দিয়ে দেখাই, এরকম 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 এরকম। সো এই ভিলাইল স্ট্রাকচারটাকে আমরা বলি কোরিয়ন ফন্ডোসাম, এবং এই কোরিয়ন ফন্ডোসাম ইজ দ্যাট পার্টিকুলার জিনিস যেটা থেকে ফিটাল পার্ট অফ যে প্লাসেন্টা সেটা তৈরি হবে। আমি বলছি প্লাসেন্টার ম্যাটারনাল একটা পোর্শন আছে, ফিটাল একটা পোর্শন আছে। তো ম্যাটারনাল যে পোর্শনটা সেটা তৈরি হবে তো ডেসিডুয়া বেজালিস থেকে ডাইরেক্টলি, ডেসিডুয়া বেজালিসের কাছে, হ্যাঁ, ডেসিডুয়া বেজালিসটা না কিন্তু, মানে ডেসিডুয়া বেজালিসের কাছে ভিলাস, ভিলাস যে ট্রোপোপ্লাস্ট থাকে, ভিলাস ট্রোপোপ্লাস্টগুলো মেইনলি এরকম হয়, হ্যাঁ। সো এই জিনিসগুলো ভিলাস ট্রোপোপ্লাস্টের মডিফিকেশন। আচ্ছা, এবং এটা থেকে ফিটাল সেরাপ প্লাসেন্টা কিন্তু তৈরি হবে। আর রেস্ট অফ দ্য ভিলাস যে ট্রোপোপ্লাস্ট সেটাকে আমরা কোরিয়ন লিভি বলি, এবং এটা থেকে ফেটাল মেমব্রেন তৈরি হয়। এখান দিয়ে তো এরকম মানে ভিলাই ভিলাই লাইক আছে। আর এটা বাদে বাকি যে পোর্শনটুকু, বাকি পোর্শনটুকু কিন্তু রেস্ট অফ দ্য পোর্শনটুকু আমরা দেখলাম এটা কিন্তু স্মুথ, এটাতে কোনো ভিলাস বা ওরকম কিছু নাই। এটাকে আমরা বলতেছি হচ্ছে কোরিয়ন লিভি, এই পুরো জিনিসটাকে আমরা বলতেছি কোরিয়ন লিভি, এবং কোরিয়ন লিভি থেকে তৈরি হচ্ছে কোরিয়ন। আমরা দেখবো যে ফেটাসকে সাপোর্ট দেওয়ার জন্য একটা থিন প্রোটেকশন থাকে, মানে থিন কিছু প্রোটেকশন থাকে, তার মধ্যে কিছু জিনিস আছে যেমন কোরিয়ন, অ্যামনিয়ন, ঠিক আছে, অ্যামনিয়ন, কোরিয়ন, তারপর হচ্ছে আমরা দেখবো ইয়োক স্যাক, তারপর হচ্ছে আরও আছে অ্যালান্টোইক, মানে অ্যালান্টোসিস, হ্যাঁ, এরকম বেশ কিছু টার্ম আমরা দেখবো। যে এটা ধরো ফিটাস, এটা হচ্ছে ফিটাস, কোনটা ফিটাস, এই যে এটা ফিটাস, এই যে এই স্ট্রাকচারটা। তো ফিটাসটার এখানে আম্বিলিকাল কর্ডের মাধ্যমে এর হচ্ছে এই যে এটা হচ্ছে প্লাসেন্টা, সো এটা হচ্ছে প্লাসেন্টা। তো এই প্লাসেন্টা, এবং লক্ষ্য করো যে এই যে বাহিরের লেয়ারটা ফিটাসকে প্রোটেকশন দিতে, এই যে বাহিরে একটা লেয়ার, এটাকে বলতেছি আমরা কোরিয়ন। এটার একটু ভিতরে যে লেয়ার এটাকে আমরা বলতেছি অ্যামনিয়ন, এবং অ্যামনিয়নটা থেকে পরবর্তীতে দেখা যায় যে অ্যামনিওটিক ফ্লুইড, ভিতরে এখানে অ্যামনিওটিক ফ্লুইড থাকে, রাইট, অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে ফিটাসটা ভাসতে থাকবে, এবং এই যে অ্যামনিওটিক ফ্লুইড,
ঠিক আছে। তো অ্যামনিওটিক ফ্লুইড হচ্ছে অ্যামনিয়ন, এখানে অ্যামনিওটিক ফ্লুইড তৈরিতে কন্ট্রিবিউট করে। তারপরে কোরিয়নটা হচ্ছে প্লাসেন্টা তৈরিতে কিছুটা এদের কিন্তু রোল আছে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো তার মানে কি কোরিয়ন, অ্যামনিয়ন, তারপরে ইয়োকস্যাক একটা টার্ম আছে, আমরা এগুলো নিয়ে একটু পড়ে আসি তাহলে, যেহেতু আমরা এখানে আসলাম। তাহলে দেখো কোরিয়ন মানে কি, এরা হচ্ছে কোরিয়ন লিভে থেকে ফর্মেশন হয়। কোরিয়ন লিভে কি সেটা আমরা পড়ে আসছি যে সাইটোটোপ্লাস্টের একটা পার্ট, এবং আউটার মোস্ট ফিটাল মেমব্রেন, অর্থাৎ একেবারে বাহিরে যে ফিটাসকে সাপোর্ট দেওয়ার জন্য একটা তৈরি করে এরা। এবং এরা অ্যামনিয়ন এর আগে এরা ফর্মেশন, কিন্তু অর্থাৎ ডে 8 আফটার ফার্টিলাইজেশনেই দেখা যায় কোরিয়ন তৈরি হয়ে যায়। আর অ্যামনিয়নটাকে হচ্ছে অ্যাক্টোডার্ম থেকে আসে, এবং এরা ফিটাল মেমব্রেনের সব থেকে ভিতরের দিকে থাকে অ্যামনিয়ন, এবং এটা থেকে অ্যামনিওটিক ফ্লুইড তৈরি হবে পরবর্তীতে। এদের কোনো ভাস্কুলারিটি থাকে না, কোনো নার্ভ সাপ্লাই লিম্ফেটিক্স থাকে না, এবং এরা কিন্তু একটা টেনসাইল স্ট্রেংথ ফিটাসকে দেয় যাতে ফিটাসের ইনজুরি তেমন না হইতে পারে। এবং এরা হচ্ছে ডে 10 আফটার ফার্টিলাইজেশনে তৈরি হয় অ্যামনিয়ন, বাট কোরিয়ন কিন্তু 8 ডেতে তৈরি হয়েছিল। ইয়োকস্যাক হচ্ছে সাধারণত আমরা পড়ে আসছিলাম না যখন আমরা ফিজিওলজি পড়ছি, প্যাথোলজি পড়ছি, যে হেমাটোপোয়েসিস বা ব্লাড সেল তৈরি শুরুর দিকে কিন্তু মানে 3rd উইক থেকে, বাচ্চার বয়স যখন 3rd উইক থেকে 3rd মান্থ, তখন যেই জায়গা থেকে হেমাটোপোয়েসিস হয় সেটার নাম হচ্ছে ইয়োকস্যাক। সো এই যে কিন্তু সেই ইয়োকস্যাক, আমরা ইমব্রায়োলজিতে এগুলো নিয়ে ভালো করে বলি। এবং তার বাদে আলফা ফেটোপ্রোটিন, হ্যাঁ এটা একটা প্রোটিন, এবং এই প্রোটিনটার সোর্স হিসেবে ইয়োকস্যাক কিন্তু কাজ করে। অ্যালান্টোই যেটা, এটা হচ্ছে একটা ডাইভার্টিকুলাম টাইপের স্ট্রাকচার, যেটা হাইন্ডগেটকে কানেক্টিং স্টকের সাথে কানেক্ট করে। এটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট জেনে রাখো যে এই 4টা জিনিসকে আমরা বলি হচ্ছে ফিটাল মেমব্রেনের পার্ট। হ্যাঁ, এখন এই মনে রাখবা যে ফিটাল যে মেমব্রেন, এটা যদি রাপচার হয়, এটা হচ্ছে লেবারের টাইমে রাপচার হয়, লেবারের টাইমে রাপচার হবে। এরা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এদের মধ্যে থাকে, এবং এই প্রোস্টাগ্ল্যান্ডিন E2 যেটা, এরা হচ্ছে লেবারকে অ্যাক্সিলারেট করতে পারে, অর্থাৎ লেবারকে দ্রুত যাতে লেবার হয়, এটা এদের মানে যাতে ডেলিভার হয়, পরবর্তীতে ডেলিভারি হয়, এটার জন্য এরা কিন্তু হেল্প করে প্রোস্টাগ্ল্যান্ডিন E2টা। হ্যাঁ, হচ্ছে প্রিম্যাচুর রাপচার অফ মেমব্রেন। হ্যাঁ, এরকম একটা টার্ম পড়বো যে প্রিম্যাচুর রাপচার অফ মেমব্রেন ফ্রম, যেটা তো এই টার্মটাতে কিন্তু আমরা দেখব যে অনেক সময় আগে আগে মেমব্রেন রাপচার হয়ে যেতে পারে। তো সেগুলো এক ধরনের অ্যাবনর্মাল কন্ডিশন। এটা আমরা যখন অপসে কন্টিনিউ করতে থাকবো লেকচারগুলো, আমরা পড়তে থাকবো, প্রম নিয়ে আলাদা ভিডিও থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সো তার মানে আমরা জানলাম যে মেমব্রেন রাপচার ইউজুয়ালি হওয়ার কথা হচ্ছে মানে এটা লেবারকে অ্যাক্সিলারেট করে, হ্যাঁ, ডিউরিং লেবার। সো এটা একটা বিষয়ে থাকে, এরা এমনিতেও রাপচার হবে, বাট সেটা যদি প্রি ম্যাচুরালি রাপচার হয়, অনেক আগে রাপচার হয়, তাহলে সেটা কিন্তু ভালো না। আচ্ছা, ওকে। এবং মহিলার কমপ্লেন এসে যে আমার পানি ভাঙছে, পানি ভেঙে গেছে, সো অনেক আগেই। তো এই বিষয়গুলো এখন আসো যে, এখন যদি বলা হয় যে অ্যামনিওসেন্টেসিস যদি করতে হয়, হোয়াট ইজ অ্যামনিওসেন্টেসিস, মানে আমার ভিতরে যে ফ্লুইড অ্যামনিওটিক, আমরা এখানে বলে আসছি না যে এখানে এটা কোরিয়ন, এটা অ্যামনিয়ন, এবং এটার ভিতরে অ্যামনিওটিক ফ্লুইড তৈরি হয়েছে। অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে বাচ্চাটা ভেসে থাকে। তো এই অ্যামনিওটিক যে ফ্লুইড, সেটা ধরো অ্যাসপিরেশন করা লাগতেছে, বিভিন্ন এক্সামিনেশনের জন্য এটা অ্যাসপিরেশন করা লাগতে পারে। তো এই অ্যামনিওসেন্টেসিস যখন করতে হবে, আমার ফ্লুইডটা বের করতে হবে, তাহলে চিন্তা করো আমার কি কি জিনিস পেনিটেট করে ঢোকা লাগবে। ফার্স্ট আমি স্কিন কাটলাম, তারপরে অ্যাবডোমিনাল ওয়াল মাসেল কাটা লাগবে, তারপরে আমি ইউট্রাইন যে সেরোস, অর্থাৎ আমাদের ইউট্রাসের মধ্যে একেবারে বাহিরের লেয়ারটাকে আমরা সেরোসা বলি, তারপরে ভিতরে ঢুকলে মাসেল থাকবে, মাসেল লেয়ার, যেটাকে আমরা মায়োমেট্রিয়াম বলি, তারপরে ভিতরে ঢুকলে এন্ডোমেট্রিয়াম থাকবে। তো এন্ডোমেট্রিয়ামে মেইনলি আমরা বলি যে ডেসিডুয়া ক্যাপসুলারিস এবং প্যারিটালিস, এই লেয়ারগুলো থাকবে। তারপরে কোরিয়ন থাকবে, যেহেতু বাহিরের ভিটাসকে প্রোটেকশন দেওয়ার জন্য বাইরে কোরিয়ন আছে, তার ভিতরে একটু অ্যামনিয়ন আছে, তারপরে হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটি থাকবে, যেটার মধ্যে অ্যামনিওটিক ফ্লুইড থাকবে, এবং মানে অ্যামনিওটিক ফ্লুইড থাকবে আর কি, এবং ফ্লুইডের মধ্যে বাচ্চা থাকবে, মানে ওই ফ্লুইডের মধ্যে বাচ্চা ভাসতে থাকবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমার পার করা লাগবে, তাইলে আমি হচ্ছে মানে অ্যামনিয়ন দিয়ে ঢুকলে আমি পরবর্তীতে অ্যামনিওটিক ফ্লুইড পাবো, এবং সেখান থেকে অ্যামনিওসেন্টেসিস কিন্তু করতে পারবো। মানে 16 থেকে 18 সপ্তাহ এই টাইমে কিন্তু, মানে এই টাইমে করা যাইতে পারে আর কি, 16 থেকে 18 সপ্তাহ। এই যে প্রি ইমপ্লান্টেশন জেনেটিক টেস্টিং, অর্থাৎ যখন দেখা যায় যে কোনো একটা বাচ্চা হবে একটা বাবা মার, ধরো বাবা মার কোনো ডিজিজ আছে, কি ডিজিজ আছে, কোনো জেনেটিক ডিজিজ, সেটা হতে পারে সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, মাসকুলার ডিস্ট্রফি, অ্যানোপ্লয়েডিয়া মানে ক্রোমোজোম রিলেটেড অ্যাবনর্মালিটি আর কি, ক্রোমোজোমের সংখ্যা রিলেটেড অ্যাবনর্মালিটি, যেমন টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম, ইডওয়ার্ড সিনড্রোম, এরকম বিভিন্ন সিনড্রোম নিয়ে আমরা কথা বলি। তারপরে হচ্ছে ধরো রিঅ্যারেঞ্জমেন্ট অফ ক্রোমোজোমস, যেমন ব্যালেন্স ট্রান্সলোকেশন বা কোনো রিঅ্যারেঞ্জমেন্টের সমস্যা আছে, ট্রান্সলোকেশন আছে, এইচএলএ টাইপিং রিলেটেড কোনো প্রবলেম, বা এইচএলএ রিলেটেড আর কি কোনো প্রবলেম। এখন এই ডিজিজগুলো যদি মা বা বাবার থাকে, তাহলে সেক্ষেত্রে বাচ্চারও কি সেই ডিজিজ হইতে পারে কিনা, এটা টেস্টিংকে আমরা বলতেছি হচ্ছে প্রি ইমপ্লান্টেশন, অর্থাৎ একটা বাচ্চাকে ইমপ্লান্টেশন হওয়ার আগে টেস্টিং। এটা কিন্তু আমরা নর্মালি যে নর্মাল প্রেগনেন্সিগুলো হয় এগুলোতে করতে পারবো না, এগুলো সাধারণত অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ যে টেকনিক আছে, ধরো আইভিএফ করার টাইমে, বা যেগুলো অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক আছে, এটা আমাদের আলাদা ভিডিও আছে, গাইনিতে আমরা করছি ART। তো এইটা করার সময় কিন্তু আমরা করতে পারি, যখন মানে আর্টিফিশিয়ালি আসলে প্রেগনেন্সি করা হচ্ছে, সেটার জন্য আমরা এগুলো কিন্তু করতে পারি। এবং তখন আমরা টেস্টিং করি শুধুমাত্র যেগুলো হেলদি জাইগোট
যেগুলা আমরা যদি বাচ্চার মধ্যে মানে মায়ের পেটে ইমপ্লান্টেশন করি, তাহলে সেই বাচ্চাটা কিন্তু এরকম ডিফেক্ট হবে না, বাচ্চা হয়তো বা ডাউন সিনড্রোম নিয়ে জন্মগ্রহণ করবে না বা কোনো জেনেটিক অ্যাবনর্মালিটি থাকবে না। সো সেটা মেকশোর করে আমরা জায়গোটটা হেলদি জায়গোটগুলোকে শুধু কিন্তু এটা মানে ট্রান্সফার করতেছি, ইমপ্লান্টেশন করতেছি। সো এর ফলে বাচ্চা প্রবলেম কম হচ্ছে কিন্তু। হ্যাঁ, সো এই অ্যাডভান্টেজটা থাকে আসলে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিকে, এবং এক্ষেত্রে স্পেসিমেন হিসেবে পোলার বডি নেওয়া যেতে পারে। বাট পোলার বডি নিলে সেটা শুধুমাত্র মা রিলেটেড যে জেনেটিক অ্যাবনর্মালিটিগুলো, ইনহেরিটেড ডিসঅর্ডারগুলো, সেগুলো আইডেন্টিফাই করতে পারবে। সো তা বাদে ব্লাস্টোমিয়া নেওয়া যেতে পারে, এবং ট্রোফেক্টোডার্ম যেটা টার্ম, যে ট্রোফো একটোডার্ম, এটা হচ্ছে বেস্ট ম্যাটেরিয়াল মানে স্পেসিমেন হিসেবে নেওয়া যেতে পারে। ট্রোফো একটোডার্ম, এই কথাটা মাথায় রাখো।